আমি আবারও ফিরে এলাম আপনাদের কাছে অ্যান্থনি মাসকারেনহাসের লেখা দ্য রেপ অব বাংলাদেশ বইটি নিয়ে। গতদিন পাঠ করেছিলাম যে পাকিস্তানের সংঘর্ষের যে মূল কারণগুলো, তার মধ্যে একটি অংশীদারিত্বহীনতা। আজকে পাঠ করব ভাষা সমস্যা এবং অর্থনৈতিক বৈষম্য নিয়ে। শুরু করছি আজকের পাঠ। ভাষা সমস্যা। শুরু থেকেই পশ্চিম পাকিস্তানে উৎকট স্বাদেশিকতার হাতে বাংলা ভাষা প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। পাকিস্তান সৃষ্টির 1 বছরেরও কম সময়ের মধ্যে বাঙালিরা ঔপনিবেশিক ব্যবহারের স্বাদ পেয়েছিল। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না 1948 সালে ফেব্রুয়ারিতে পূর্বাঞ্চল সফরে এসে একতরফাভাবে ঘোষণা করেন যে উর্দু এবং উর্দুই একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে। জনসংখ্যার 10 ভাগেরও কম মানুষের এই উর্দু ভাষা সম্পর্কে কোনো ধারণাই ছিল না। পাকিস্তানের অন্যান্য প্রদেশে বাঙালিদের মতো আলাদা আলাদা মাতৃভাষা ছিল, কিন্তু উর্দুর প্রতি আনুগত্য এই সত্যকে সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়েছিল। কায়েদে আজমের এই ঘোষণা বাঙালি মুসলমানরা মেনে নেয়নি, যদিও বাঙালিদের সমর্থনে পাকিস্তান অর্জনের জন্য বিরাট ভূমিকা শর্ত হয়ে দাঁড়িয়েছিল। এই উর্দু ভাষার ঘটনায় সীমাহীন প্রতিরোধ আন্দোলনের উদ্ভব করে। এই আন্দোলন ছড়িয়ে পড়লে বহু ছাত্র ও আন্দোলনকারীরা গ্রেফতার হন। তাদের মধ্যে অন্যতম ছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি এই প্রথম পাকিস্তানের কারাগারে অভিজ্ঞতা লাভ করলেন। অন্যরা রাস্তায় পুলিশের হাতে নৃশংসতার শিকার হলেন। এই ঘটনার পরে নতুন ধরনের অসন্তোষের সৃষ্টি হলো। আইনসভায় বাঙালি সদস্যদের মাতৃভাষায় কথা বলার অনুমতি বাতিল করা হলো। যখন তারা প্রতিবাদ জানালেন, তখন তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান উত্তরে বললেন, পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র এবং মুসলিম রাষ্ট্রসমূহের মধ্যে সংযোগকারী ভাষা থাকা প্রয়োজন। এই জাতির জন্য একটি ভাষার প্রয়োজন। সেই ভাষাটি কেবল হতে পারে উর্দু। ভাষা আন্দোলন 1952 সালে চরমে পৌঁছালে কেন্দ্রীয় সরকার উর্দুর হরফের সঙ্গে বাংলা বর্ণমালাকেও গ্রহণ করতে অনিচ্ছাকৃতভাবে রাজি হলো। বেশ কিছু সংখ্যক লোক পুলিশের সাথে সংঘর্ষে নিহত হলো। অবশেষে বাঙালিদের দাবি সরকার মেনে নিলেন এবং উর্দু ও ইংরেজির সঙ্গে বাংলাও রাষ্ট্রীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেল। পাকিস্তানের সংঘর্ষের যে মূল কারণগুলো, তার মধ্যে অন্যতম কারণ হলো অর্থনৈতিক বৈষম্য। লেখক বলছেন, আমার মতো অপেশাদারী লোকদের পক্ষে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের পঙ্গু অর্থনৈতিক বৈষম্য পর্যালোচনার যে ব্যাপক তথ্য ও অঙ্ক পরিসংখ্যানের ভিত্তিতে হিমশিম খেতে হয়। উপযুক্ত রেফারেন্স থেকে, বুলেটিন, স্টাডি গ্রুপস এবং বিশেষজ্ঞদের অভিমত থেকে অর্থনৈতিক বৈষম্য প্রকট হয়ে ওঠে এবং যারা শুরু থেকে গবেষণার এই সব অর্থনৈতিক ব্যর্থতাগুলো আলোকপাত করেছেন, সেসবের লেখা উল্লেখ করতে হয়। অর্থনৈতিক বৈষম্যই পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সম্পর্কের সঙ্গে সবচেয়ে বড় সমস্যা, যা অন্যান্য সমস্যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পাকিস্তান ঋণ গ্রহণকারী অন্যান্য দেশের মতোই আমেরিকা, ইউরোপীয় দেশ এবং জাপানি অনুসন্ধিৎস তীব্র দৃষ্টির বস্তু হয়ে রয়েছে। অনুমান করা চলে এইসব দেশগুলো পাকিস্তানের ঋণ পরিশোধের ক্ষমতা সম্বন্ধে উদ্বিগ্ন। সুতরাং পাকিস্তানের আর্থিক ও অর্থনৈতিক বাস্তবতা নিয়ে অনেক দীর্ঘ পরিসরে আলোচনা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে বাঙালি অর্থনীতিবিদ রেহমান সোবহান ও কবিরউদ্দিন আহমদ, এই 3 জন হার্ভার্ড অর্থনীতিবিদদের একটি দল এডওয়ার্ড সে ম্যাসন, রবার্ট ডর্ফম্যান এবং স্টিফেন ও মার্লিন পৃথক পৃথকভাবে যুক্তি ও নজির সহ তথ্যাদি যে প্রণালীতে উত্থাপন করেছেন, তাতে পূর্ব বাংলাকে পশ্চিম পাকিস্তানের একটি উপনিবেশ বলা চলে। উদ্ঘাটিত তথ্যাবলী বেশ চমকপ্রদ। এগুলো হলো: 1. 1969 থেকে 70 অর্থ বছরে পশ্চিম পাকিস্তানের মাথাপিছু আয়
পূর্ব পাকিস্তান থেকে 61% বেশি ছিল এবং এটা ছিল পাকিস্তানের 10 বছর আগের মাথাপিছু আয়ের দ্বিগুণ। 2. 1950 থেকে 1955 পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পূর্ব বাংলার জন্য উন্নয়ন বরাদ্দ 20% এবং পশ্চিম পাকিস্তানের জন্য 80%। 1965 থেকে 1970 পঞ্চবার্ষিকীতে কেন্দ্রীয় সরকারের বহুত ওয়াদা সত্ত্বেও পূর্ব পাকিস্তানের উন্নয়ন খাত পেয়েছে 35%। পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ হলো 65%। পাকিস্তানের জনসংখ্যার 54% বাঙালি হওয়া সত্ত্বেও পূর্ব পাকিস্তানকে এইভাবে বঞ্চিত করা হয়। 3. সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম পাকিস্তানে রপ্তানি দ্রব্যের 40% থেকে 50% পূর্ব পাকিস্তানের দখলি বাজারে বিক্রি হয়েছে। পশ্চিম পাকিস্তানের অদক্ষ শিল্প ইউনিটগুলো উৎপাদিত বকেয়া বাজে দ্রব্যাদির উচ্চ মূল্যের বিক্রির আস্তাকুড় হিসেবে এই প্রদেশকে ব্যবহার করা হয়েছে। 4. বহির্বিশ্বে পূর্ব বাংলার উদ্ধৃত রপ্তানি আয় কেন্দ্রীয় সরকার পশ্চিম পাকিস্তানের ঘাটতি পূরণে ব্যবহার করেছে, ফলে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে সম্পদ পাচার হয়েছে। পাকিস্তানে পাচার করা হয় 3100 মিলিয়ন টাকার সম্পদ, যার বর্তমান মূল্য 2100 মিলিয়ন মার্কিন ডলার। 5. পূর্ব বাংলার মাথাপিছু আয় বৃদ্ধির হার মন্থর এবং পশ্চিম পাকিস্তানের চেয়ে জনসংখ্যার বৃদ্ধির হারও কম। এই স্ববিরোধী সরকারি যুক্তি দেখানো হয়েছে পূর্ব পাকিস্তানের জনসংখ্যার 1949 থেকে 1950 সালে 41 মিলিয়ন থেকে বেড়ে 1959 থেকে 60 সালে 53 মিলিয়নে গিয়ে দাঁড়ায় এবং 1969 থেকে 70 সালে জনসংখ্যা গিয়ে দাঁড়ায় 69 মিলিয়নে। প্রথম দশকে জনসংখ্যা বৃদ্ধির হার দাঁড়ায় 2.9 এবং দ্বিতীয় দশকে এই জনসংখ্যা বৃদ্ধির হার হলো 3 ভাগ। পশ্চিম পাকিস্তানে জনসংখ্যার বৃদ্ধির হার 1949 থেকে 50 সালে 32 মিলিয়ন থেকে 1959 থেকে 60 সালে 45 মিলিয়ন এবং 1969 থেকে 70 সালে 59 মিলিয়নে গিয়ে দাঁড়ায়। এই জনসংখ্যা বৃদ্ধির হার প্রথম ও দ্বিতীয় দশকে যথাক্রমে 4 এবং 3.1 ভাগে দাঁড়ায়। এই তথ্যগুলো থেকে নিঃসন্দেহেই পশ্চিম পাকিস্তানিদের দ্বারা পূর্ব বাংলার শোষণ বিষয়ে কিছু ধারণা দেয়, কিন্তু এটা অবশ্যই বলতে হবে ইয়াহিয়া সরকারের অন্যতম অর্থনীতিবিদ এবং প্রেসিডেন্টের অর্থনৈতিক উপদেষ্টা এম আহমেদ তার নিজের মন গড়া একটি অর্থনৈতিক সমতার ছবি আঁকতে সমর্থ হয়েছেন, যা দিয়ে তিনি বর্তমান সরকারের বিদ্যমান অর্থনৈতিক বৈষম্যের প্রবাহকে ঘোরাবার চেষ্টা করেছেন, অর্থাৎ এই দাবির যথার্থতা প্রমাণের প্রয়াস পেয়েছে। পরিসংখ্যান সংক্রান্ত তথ্যসমূহ কেবল বিতর্কের জন্যই ব্যবহৃত হতে পারে, কিন্তু মানুষ অশেষ দুঃখ কষ্ট সম্বন্ধে কোনো সুষ্ঠু ধারণায় এই তথ্যগুলো লাভ করা যায় না, অথবা প্রয়োজনীয় মানবিক কাঠামোর প্রকৃত বেদনাদায়ক বাস্তবতাকেও এসব তথ্য তুলে ধরতে পারে না। এগুলো সবই সম্পূর্ণভাবে পূর্ব বাংলার নিপীড়িত জনগণের অনুকূলেই তথ্য নির্দেশ করে। অবশ্য পশ্চিম পাকিস্তানে দুধের নহর বয়ে যাচ্ছে না, এমনকি সে পশ্চিম পাকিস্তানের একজন লোক সাময়িকভাবে পূর্ব বাংলায় এলে তিনিও পূর্ব বাংলার দারিদ্র্য দেখে বিস্ময়ে হতবাক হয়ে যান। করাচিতে যে 20 বছর আমি ছিলাম তার ভিতর আমি 8 বার পূর্ব বাংলায় গিয়েছি। আমি প্রদেশের সর্বত্র ঘুরেছি, মূল ভূখণ্ড থেকে সুদূর দক্ষিণে কক্সবাজারের প্রশস্ত সমুদ্র সৈকত পর্যন্ত। এই বছরগুলোতে আমি 3 ডজনেরও বেশি পেশা উপলক্ষে এবং ছুটি কাটাতে উত্তরে রাওয়ালপিন্ডি, লাহোর ও পেশোয়ার গিয়েছি। পাকিস্তানের 20 বছর পর অর্থাৎ 1968 থেকে 1969 সাল পর্যন্ত পশ্চিম থেকে পশ্চিমে কোয়েটা, জিয়ারত ও সিন্ধু নিকটবর্তী হায়দ্রাবাদ ও শুক্কুর ভ্রমণ করেছি। আমি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের ওয়ানার উপজাতীয় এলাকায় সামরিক চৌকিতে গিয়েছি।
এক স্মরণীয় অনুষ্ঠানে বরফাচ্ছন্ন কারাকোরামের হুঞ্জা এবং গিলগিটেও গিয়েছি। এইসব সফরে আমি বিমানে, ট্রেনে, মোটর গাড়িতে ও মিনি বাসে চড়েছি। যেসব সফর আমি পূর্ব বাংলায় করেছি তার নৌকায়, বিশেষ করে মেঘনা চাঁদপুর থেকে খুলনায় নয়ন জোড়ানো ভ্রমণ আমি করেছি। অতীত রোমন্থন করে আমার এ কথা বলতে দ্বিধা নেই যে পশ্চিম পাকিস্তানে কোথাও পূর্ব বাংলার মতো অবিশ্বাস্য দারিদ্র্য দেখিনি। একমাত্র উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ারের নিকটবর্তী এলাকা গুহাবাসী পাঠান উপজাতীয়দের দারিদ্র্যের সঙ্গে তুলনীয়। ঠিক একই ধরনের অবস্থা সিন্ধু হরিপ্রজা কৃষকদের। সেখানে গভর্নর লেফটেন্যান্ট জেনারেল রাখমাল গুল 8 থেকে 10টি লোকের একটি পরিবারকে 6 থেকে 14 বস্তা গমের বার্ষিক আয়ের ওপর বেঁচে থাকতে হয় দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন যে কোনো সভ্য সমাজের কাছে এই ধরনের দুঃখ ও দৈন্য লজ্জার বিষয়। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এই দুঃখ ও দৈন্যের জন্য লজ্জাবোধ শুধু তুলনামূলক ক্ষুদ্র একটি শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ। পূর্ব বাংলার বিরাট এলাকা জুড়ে মানুষের সীমাহীন দুঃখ ও দৈন্যের যে পরিচয় পাওয়া যায় তার তুলনা মেলাভার। পূর্ব বাংলার দৈন্য দশা শহর ও গ্রামাঞ্চলেও সমভাবে লক্ষণীয়, যা পশ্চিম পাকিস্তানে নেই। ঢাকার শীর্ণকায়ার রিক্সা চালক রাত কাটাই রিকশায়, দেখতে বয়স 40, আসলে বয়স হবে 20। বরিশালের জেলেরা, চট্টগ্রামের ডক শ্রমিক, কুমিল্লার ধনী জমির কৃষক এবং সিলেটের রাস্তার ধারে আনারস বিক্রেতাদের দেহের ওই একই শীর্ণ অবস্থা। পুষ্টিহীনতা, যক্ষা ও অন্যান্য শ্বাসরোধ ও পেটের পীড়া, স্থানীয়ভাবে ঘোরতর অসুখ এখনকার নিত্য সহচর হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের কোনো কিছু তুলনামূলকভাবে পশ্চিম পাকিস্তানে দেখা যাবে না। পূর্ব বাংলার পুরুষের জন্য পোশাক বলতে একখানি লুঙ্গি এবং ময়লা বা ছেঁড়া শার্ট। শাড়ি নারীদের একমাত্র দেহের আবরণ, অথচ পশ্চিম পাকিস্তানের সবচেয়ে গরিব গ্রামীণ নারীর জন্য 3 প্রস্থ আবরণ রয়েছে: সালোয়ার, কামিজ এবং দোপাট্টা। তাছাড়া আবশ্যিকভাবে তারা সব সময়ে কিছু অলংকার পরবে। আর পূর্ব বাংলার নিঃস্ব নারীদের অলংকার নেই, ফুলের হার তারা কখনো পরে না। এ ধরনের কোনো কিছু তুলনামূলকভাবে পশ্চিম পাকিস্তানে দেখা যাবে না। পূর্ব বাংলার পুরুষের জন্য পোশাক বলতে একখানি লুঙ্গি এবং ময়লা বা ছেঁড়া শার্ট। শাড়ি নারীদের একমাত্র দেহের আবরণ, অথচ পশ্চিম পাকিস্তানের সবচেয়ে গরিব গ্রামীণ নারীরও 3 প্রস্থ আবরণ রয়েছে: সালোয়ার, কামিজ এবং দোপাট্টা। তাছাড়া আবশ্যিকভাবে তারা সব সময়ে কিছু অলংকার পরবে। আর পূর্ব বাংলার নিঃস্ব নারীদের অলংকার নেই, ফুলের হার তারা কখনো পরে। বাংলাদেশের গ্রামীণ নারীরা রূপোর অলংকার কখনো পরে থাকে। খাবার জুটে কখনো একবেলা, তাও এক থালা মোটা ভাতের সঙ্গে মসুরি ডাল কিংবা 1 টুকরো মাছ। মাংস ও ডেইরি সামগ্রী কমই থাকে, অথচ পশ্চিম পাকিস্তানে গ্রামবাসী সারাদিন মাংস পায় না ঠিকই, তবে যে কোনোভাবেই হোক দুধ বা লাচ্ছি তারা খাবেই। স্বীকার করছি, পশ্চিম পাকিস্তানের জনগণও গরিব, কিন্তু তাদের সমস্যা জর্জরিত বাঙালিদের চেয়ে সুখী মনে হয়। এই গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক কারণ বোধহয় এই যে পশ্চিমের জনগণের সুখী হবার সুযোগ এবং উন্নত জীবনের আশা করার মতো সুযোগ রয়েছে। পূর্ব বাংলার ভাইদের মুখে ভেসে উঠেছে আশাহত এবং জীবনযুদ্ধে পরাজিত চিহ্ন। জীবনযুদ্ধে পরাজিত বাঙালিদের অসংখ্য মুখচ্ছবি আমি কখনোই ভুলব না। পূর্ব বাংলার লোকদের নানা দিক থেকে বঞ্চনার ছবি মূর্ত হয়ে উঠেছে। সামান্য একটি অফিসের চাকরির জন্য কয়েক শত গ্র্যাজুয়েটদের আবেদনের ভিড় দেখবেন। অর্থনৈতিক কণ্ঠরোধ ও বঞ্চনা বিষয়ে পূর্ব বাংলার অভিযোগ যে সত্য
সেসব আপনি সাধারণ দৃষ্টিতেই ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা অথবা চট্টগ্রাম শহরের দিকে তাকালেই দেখতে পাবেন। এসব শহরের দোকানগুলোতে জিনিসপত্র ভর্তি, আর সেসবই এসেছে পশ্চিম পাকিস্তান থেকে। পশ্চিম পাকিস্তানের দোকানে পূর্ব বাংলার জিনিসপত্র খুঁজে পাবেন না। পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব বাংলার অসম ব্যবসা বাণিজ্যের ফলে পূর্ব বাংলাকে যে খেসারত দিতে হয়, তার একটি বিশেষ দিক হল পূর্ব বাংলার বর্তমান স্বাধীনতা সংগ্রাম। পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে সরাসরি ভোগ্যপণ্য প্রাপ্যতার উপর প্রান্তিক প্রতিক্রিয়া। এসবের প্রধান ক্ষতিগ্রস্ত পণ্যগুলো হলো চা, দিয়াশলাই, কয়েক পদের ওষুধপত্র ও নিউজ প্রিন্ট। পশ্চিম পাকিস্তানের ভোগ্যপণ্য বাজারে এগুলো ছিল পূর্ব বাংলার প্রধান অবদান। পূর্ব বাংলার লোকেদের অভিজ্ঞতা বিপরীত স্রোতমুখী। এখানে প্রায় ভোগ্যপণ্য, এসব শহরের দোকানগুলোতে জিনিসপত্র ভর্তি, আর সেসবই এসেছে পশ্চিম পাকিস্তান থেকে। পশ্চিম পাকিস্তানের দোকানে পূর্ব বাংলার জিনিসপত্র খুঁজে পাবেন না। পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব বাংলার অসম ব্যবসা বাণিজ্যের ফলে পূর্ব বাংলাকে যে খেসারত দিতে হয়, তার একটি বিশেষ দিক হল পূর্ব বাংলার বর্তমান স্বাধীনতা সংগ্রাম। পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে সরাসরি ভোগ্যপণ্য প্রাপ্যতার উপর প্রান্তিক প্রতিক্রিয়া। এসবের প্রধান ক্ষতিগ্রস্ত পণ্যগুলো হল চা, দিয়াশলাই, কয়েক পদের ওষুধপত্র ও নিউজ প্রিন্ট। পশ্চিম পাকিস্তানের ভোগ্যপণ্য বাজারে এগুলো ছিল পূর্ব বাংলার প্রধান উপাদান। পূর্ব বাংলার লোকদের অভিজ্ঞতা বিপরীত স্রোতমুখী। এখানে প্রায় সকল ভোগ্যপণ্য পশ্চিম পাকিস্তান থেকে আমদানি করতে হয়, সেজন্য ঘাটতি নিম্নরেখাগামী। এই অর্থনৈতিক কণ্ঠরোধের নজির পশ্চিম পাকিস্তানের ব্যবসায়ীদের প্রাচুর্যের মধ্যে পাওয়া যাবে। বড় বড় ব্যবসা বাণিজ্যগুলো পশ্চিম পাকিস্তানিদের দখলে। 22টি পরিবারেই সুর দিয়ে পাকিস্তানের সমগ্র সম্পদের ওপর একচেটিয়া মালিকানা প্রতিষ্ঠা করেছে। এই ব্যবসায়ীরাই পূর্ব বাংলার বড় বড় ব্যবসা, কলকারখানা, চা বাগান, পাট আমদানি এবং রপ্তানি বাণিজ্য, ব্যাংক, বিমা, এমনকি গাড়ি সংযোজন কারখানা পর্যন্ত নিয়ন্ত্রণ করছে। কিন্তু এসব প্রতিষ্ঠানগুলো আঞ্চলিক দপ্তর বা শাখা দপ্তর হিসেবে ছিল। এসবই করাচির প্রধান দপ্তরের সুদৃঢ় নিয়ন্ত্রণে রয়ে গেছে। এমনকি অফিসারের বড় সাহেব একজন পশ্চিম পাকিস্তানি। বাঙালিরা যখন অনুযোগ করেন যে বহিরাগতের কাছে যেতে হয়, যে তা চাকরি হোক, তা কাপড় চোপড়ের জন্য হোক, দোকানের জিনিস হোক বা টাকা কর্য করার জন্যই হোক, এমনকি অফিসের বড় সাহেব তিনিও একজন পশ্চিম পাকিস্তানি কিংবা বিহারি মুহাজের।